ইস্পাহানি মির্জা বুরজির আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে যেটি সবচেয়ে আলোচিত, গত কয়েকদিন যাবতীয় আলোচিত ছিল, জামায়াত ইসলামীর একজন নেতাকে তারা জামায়াত ইসলামী দল সাংগঠনিক বৈঠক করেছেন। তাদের সেই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছেন, এবং যেই নেতাকে বহিষ্কার করা হয়েছেন তিনি একজন সংসদ সদস্য। আমি এখানে আমার যে নিজস্ব চিন্তাভাবনা থেকে, অর্থাৎ একজন হোস্ট হিসেবে আমি দুটো বিষয় বলতে পারি, দুটো বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের আজকের বিষয় নৈতিক স্খলন ও অন্যান্য। এখানে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, যে নৈতিক স্খলনের দায় এভাবে একজন সংসদ সদস্যের উপর পড়া এবং একটি দলের উপরে পড়া, এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমি এখন পর্যন্ত এটি দেখিনি যে গাজী নজরুল ইসলাম তাকে, আমি জানি না হয়তো বা দলের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করতে দেয়া হয়েছে কিনা, এবং আমরা জানি যে এখনকার যে উন্নত প্রযুক্তির সময় অনেক কিছুই ঘটানো যায়, অনেক কিছুই ঘটে। দর্শক শুনে মনে হতে পারে যে আমি গাজী নজরুল ইসলামের পক্ষ নিচ্ছি। আসলে গাজী নজরুল ইসলামের পক্ষ নেয় না, এটি এক ধরনের দৈর্ঘ্যচ্ছেদ বলা যেতে পারে, একটি ঘটনার দৈর্ঘ্যচ্ছেদ। যে কারণ যে ব্যক্তিটি অভিযুক্ত, তার এখন পর্যন্ত আমরা মিডিয়ায় তার কোনো বক্তব্য বা তার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কিছু পাইনি। যেহেতু পাইনি এবং আমরা যা পেয়েছি সেটি দলের সিদ্ধান্ত, সেই জায়গা থেকে আমরা যতটুকু আলোচনা করতে পারি। আমাদের আজকের বিষয় নৈতিক স্খলন ও অন্যান্য। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 16 সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বিএনপির নওগাঁ 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত। চিঠি পেলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। হত্যা চেষ্টার অভিযোগে ড্রাইভারের মামলা। একনেক সভায় বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন। একনেক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই একনেক সভায় 9টি প্রকল্প উত্থাপন করা হয়েছিল। সেই 9টি প্রকল্পের মধ্যে 8টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। 50 শয্যায় উন্নীত হবে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর কিডনি ডায়ালাইসিস সেন্টার। বিদ্যুতের বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার, বললেন জ্বালানি মন্ত্রী। বকেয়া বিল বেরিয়ে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো। আপনার সিএনজি নিয়ে সংকট শিগগিরই কেটে যাবে। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। গণতন্ত্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এবং বেসরকারিভাবে হজ পালনে 3টি প্যাকেজ ঘোষণা হাবের। সর্বোচ্চ ব্যয় 7,91,000 টাকা, সর্বনিম্ন 5,13,000 টাকা। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এখানে জামায়াত ইসলামীর সংসদ সদস্য রয়েছেন এবং বিএনপির সংসদ সদস্য রয়েছেন, তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি ফজলে হুদা বাবুল আপনাকে দিয়ে শুরু করব। আপনি ঘটনাটা গেল কয়েকদিন যাবতীয় আলোচনায় ছিল যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং তারপরের থেকেই আলোচনা। এবং গাজী নজরুল ইসলাম কিন্তু সেখানে 3বারের, এর আগেও তিনি সম্ভবত 2বার নির্বাচিত হয়েছেন, এবং তিনি বয়স্ক একজন সংসদ সদস্য। আমি তার জায়গার থেকে এবং তার এই ঘটনারও আসলে পক্ষ নেওয়াটা খুবই জটিল এবং খুবই কঠিন একটা বিষয়। এই জায়গাতে জড়িয়ে পড়া এই ধরনের একজন সংসদ সদস্যর আপনারা কিভাবে অবজার্ভ করছেন এটাকে? জি, ধন্যবাদ। দর্শককে শুভেচ্ছা এবং সহ-আলোচক শ্রদ্ধাভাজন কর্নেল বাতেন মাননীয় সংসদ সদস্য, তাকেও শুভেচ্ছা। বিষয় যেটা অবতারণা হয়েছে, একজন সদস্য হিসেবে, সংসদ সদস্য হিসেবে আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আমাদের সমাজটা এরকমই যে একজন সংসদ সদস্য দেখলে মানুষের চোখে অনেক
নেগেটিভ কিছু ভেসে ওঠে। এই মানুষটা বোধহয় দুর্নীতিবাজ, এই মানুষটা হয়তো ভোট চোর, এই মানুষটা হয়তো বিভিন্ন জায়গায় লিয়াজু করে চলে। গেল 17 বছরের ঘটনায় এমপিকে দেখলে ভোট চোর মনে করা জনগণের কি খুব দোষের ছিল? হ্যাঁ, সেটাই আমি ওই জায়গাতে আসছি। অবশ্যই দোষের ছিল না, এটা আমাদের রাজনীতিরই ব্যর্থতা। সামগ্রিক রাজনীতিটা তো আসলে রাজনীতিটা তো কোনো একক বিষয় নয়। রাজনীতিটা আপনার সমাজনীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতিটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি শিক্ষানীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি ধর্মনীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি নৈতিকতাকেও নিয়ন্ত্রণ করে। কাজেই আমাদের সমাজের তো এটা একদিনের বিষয় নয়। আমি সেই জায়গাতে আসছি। একটা সময় সংসদ সদস্যের একটা অন্য রকমের ইয়ে ছিল। আমরা ছোটবেলায় যাদেরকে দেখেছি যে তারা রাজনীতি করছে দেশের জন্য, শেরে বাংলাকে ফজলুল হকের কথা যদি আমরা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি বলি, মৌলানা ভাসানীর কথা যদি আমরা বলি, তো আমাদের চোখের সামনে যে সব সংসদ সদস্যরা ভেসে ওঠেন, বিচারপতি আব্দুস সাত্তারের কথা যদি বলি, যিনি কলকাতায় একটা মানে খুব মেধাবী একজন আইনজীবী ছিলেন, আমরা যদি মহাত্মা গান্ধীর কথা বলি, আমরা যদি শেরেবাংলা মোহাম্মদ আলী জিন্নার কথা বলি, আমাদের সামনে একটু অন্য রকমের নেতৃত্ব ভেসে ওঠে। কিন্তু সেই জিনিসটা কিন্তু কালের আবর্তে রাজনীতির বিভিন্ন ব্যর্থতার কারণেই কিন্তু আমাদের এই জায়গাটায় আসতে হয়েছে। এখন রাজনীতিবিদরা কি, আমি একটা ভালো জামা আমাকে পরে আসতেই হবে, কারণ আমি রাজনীতি করি। এই জামার টাকা আমি কোথায় পাবো? তো আমার তো নৈতিক স্খলন তো হয়ে যায়, কারণ সমাজ আমাকে কিন্তু বাধ্য করে ওই দিকে ধাবিত করার জন্য। তো এই কারণেই আমি ওই জায়গাতে আসতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে একজন সংসদ সদস্য হবার পর আমাদের দেখুন, প্রশাসনের আমরা ছোটবেলায় দেখেছি একজন ম্যাজিস্ট্রেট যখন স্কুলের পরীক্ষা হলে ঢুকতেন অন্য রকমের একটা মন্ত্রী যখন পরীক্ষার হলে ঢুকতেন। এখন আমার সময় আমার তিতুমির কলেজে সিট পড়েছিল, সিটি কলেজে ছাত্র ছিলাম, মন্ত্রী ঢুকলেন শিক্ষামন্ত্রী বদরুদ্দোজা চৌধুরী সাহেব, শ্রদ্ধায় নত আমরা ভয়টা আসে শ্রদ্ধা থেকে অনেক সময় আমাদের। এখন আমরা কি দেখেছি, মিলন তো এসেছে, মিলন পরীক্ষা এরকম নিবে যে এই যে একটা সামাজিক বাধি, এবং সেইখানে যখন একজন সিনিয়র রাজনীতিবিদ নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত হয়, তখন সমাজের বার্তাটা আরো বাজে যায়। এটা আমি সংসদ সদস্য হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, যেহেতু পদ আছে, একজন ছোট কর্মী হিসেবে আমি সত্যি লজ্জাবোধ করছি। এবং আমাদের রাজনীতিবিদদের অন্তত কিছু জিনিস, কারণ আমাদের সমাজের আদর্শিক মানুষ হওয়াটা আমাদের খুব প্রয়োজন, না হলে পরবর্তী প্রজন্মকে আমরা কি দিব? আপনি জানেন যে আমাদের এই দেশের কবিরা বিভাজিত, শিল্পীরা বিভাজিত। একজন শিল্পীর, উনি খুব বিখ্যাত একজন শিল্পী, কেন তাকে রাজনীতির নেতৃত্বে আসতে হবে? কেন তাকে সংসদ সদস্য হতে হবে? একজন খেলোয়াড়, এমন অনেকে বলতে পারে ভাই আপনার হইতে পারেন, আমি হইতে পারি না, আপনি আসেন রাজনীতি করেন। একজন খেলোয়াড়, বিশ্বখ্যাত খেলোয়াড়, আপনাকে কেন সংসদ সদস্য পদ নিতে হবে? তো এই যে আমাদের সমাজের এই লোভনীয় পথটা সৃষ্টি হয়েছে, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নৈতিক স্খলনের জায়গা শুধু আপনার চারিত্রিক, আমি মনে করি শুধু চরিত্রের, মানুষ বলে যে ওর চরিত্র খারাপ মানে শুধু ফিজিক্যাল মানে বাজে কাজ করাটাই শুধু চরিত্র খারাপ তো নয়। চরিত্র খারাপ হচ্ছে আমি একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমার চরিত্র খারাপ। আমি আপনাকে খুশি করার জন্য একটা কথা বলছি, আমার চরিত্র খারাপ। আমি একটা সমাজে অনিয়মে আমি মানে পরোক্ষভাবে সহায়তা করছি, আমার চরিত্র খারাপ। আমি অন্যায় করছি, আমার চরিত্র খারাপ। আমি গরিবের টাকা মারছি, আমার চরিত্র খারাপ। কাজেই একজন রাজনীতিবিদের যে সব চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলী হতে হয়, সেই গুণাবলীগুলো বাংলাদেশের সেই রাজনীতিবিদগুলো গড়ে উঠুক, এটাই কিন্তু কাম্য। আমার এর চেয়ে বেশি বলার আমার এইখানে এই বিষয় নিয়ে আমি সত্যি খুবই মর্মাহত, এবং আমাদের সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়া উচিত। একজন সিনিয়র রাজনীতিবিদ, উনি অনেক আগে পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি জামাতে ইসলামের একজন খুবই সিনিয়র নেতা, তার সম্পর্কে এইসব, এবং সেখানে আবার এগুলাকে প্রোটেক্ট দেয়া, উনি যদি একদম শুরুতে বলতেন আমি ভুল করেছি, দ্যাট উড বি আনাদার সিনারিও। উনি আবার মানে চরিত্র স্খলন কোন লেভেলে, উনি বলছেন আমি বিয়ে করেছি, আবার প্রমাণ আসলো না উনি বিয়ে করেনি।
কাজী বলছেন আমাকে ব্যাকডেটে বিয়ে পড়াইতে বলেছেন, আবার তার সেই তথাকথিত শ্বশুরকে দিয়ে ছবি, আবার তার একটা প্রথম ওয়াইফকে দিয়ে আবার ইয়ে করছেন। এই যে জিনিসগুলো, আবার কোন কোন বট বাহিনী এখানে কথা বলছেন যে না এগুলো এআই দিয়ে সাজানো। আমি দেখলাম, আমি একজনের নাম আপনার ইয়েতে বলি যে নাগরিক ঐক্যের একজন নাগরিক পার্টির একজন যুগ্ম আহ্বায়ক, উনি পর্যন্ত একটা স্ট্যাটাস দিয়েছেন এখানে। কিন্তু এইটা দেওয়ার পর আমি যখন ইন ডিটেল দেখলাম না ঘটনা সত্য, এবং বহিষ্কার হওয়ার পর সেটাই প্রমাণিত হলো। এই যে জিনিসগুলো, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ অভিনয়টাও ধরে ফেলে। আমি যদি কালকে, আমি আজকে আপনার মাধ্যমে আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ গত 5 মাসে আমার উপজেলা, আমার 2 উপজেলা এবং আমার আসনকে আমি বলতে পারি 1 টাকাও সরকারের দুর্নীতি হয়নি, করতে দিইনি। অনেক কিছু করতে হয়েছে, কিন্তু আমি পুতপবিত্র এমন না। আমার তো ইচ্ছা হয় যে কালকে ওই অফিসারটা যে 2 নম্বরই করছে তাকে একা প্রকাশ্যে এনে আমাকে বলা উচিত। কারণ ওই যে আমি যদি কোনো একটা অন্যায়কে একসেপ্ট করি, তার মানে আমিও নৈতিক অপরাধে। কারণ আমাদের সমাজটা এমনভাবে বাধা বেঁধে গেছে। এবং এ কারণেই কারেক্টলি আমি শুরুতে যখন আমাদের এই ম্যানিফেস্টো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন দিচ্ছিলেন যে নৈতিক শিক্ষক দিতে হবে ক্লাস 4 থেকে, আমি তখন হোয়াট ইজ দিস, নৈতিক শিক্ষকও দিতে হবে? কিন্তু এটার যে রিয়ালাইজেশনটা আমার দিনের পর দিন, যখন একজন দেখি যে একজন কি বলে প্রতিবন্ধী একজন ধর্ষিত হচ্ছে, মা সন্তানকে খুন করছে এই সমাজ, তখন মনে হয় এই সমাজে আসলে নৈতিক মেয়েও বাবা মাকে খুন করেছে, বাবা আপনার মনে আছে ওই সেই হ্যাঁ, ঘটনা? ওই সেই ঘটনা। তো আমাদের এখানে আসলে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের কাছে যেতে চাই। আমি প্রথমে জানতে চাই যে ঠিক আপনাদের যে সাংগঠনিক যে সিদ্ধান্তটি, তিনি একজন সিনিয়র নেতা, অনেক দিন ধরে জামাত ইসলামের সঙ্গে আছেন এবং এর আগেও জামাত ইসলামী থেকে সংসদ সদস্য হয়েছেন। আপনারা কি সাংগঠনিক বৈঠকে যে সিদ্ধান্ত নিছেন আপনাদের, এই সিদ্ধান্তের আগে আপনারা কি এটা চুলচেরা বিশ্লেষণ করেছেন যে এই ঘটনা কতটা সত্য, কতটা অথেন্টিক, এবং এই ঘটনার সঙ্গে কি আপনাদের দলের যে দলীয় যে ভাবমূর্তি এইটা এবং দলের ভাবমূর্তির পরে জাতীয় সংসদের ভাবমূর্তি এবং দেশের ভাবমূর্তি, এই সব কিছু নিয়েই কি আপনারা চিন্তা করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে এবং দর্শক শ্রোতা সকলকে। আপনি শুরুতেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না গাজী নজরুল ইসলামকে। নাম বলছি যে আমাদের মিডিয়াতে আসেনি, হয়তো বা দেওয়া হয়েছে যেটা আমরা জানি না। আমি সেটাই বলতেছি আর কি, তো মিডিয়ায় আসে নাই। বাট আমি যেটা জানি সেটা বললে হয়তো বা এই বিষয়টা একটু পরিষ্কার হবে। সেটা হলো যে এটা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আজকে সকালের দিকে সেই তদন্ত কমিটির প্রতিবেদন দলের হাতে আসে। আসার পর বিকাল 4টের সময় আমাদের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ নৈতিক স্খলনের, এইরকম অভিযোগ যদি কোনো সদস্য বলতে আমাদের একটা পরিভাষা আছে রোকন, হ্যাঁ, যেটাকে বাংলায় সদস্য বলি আমরা। তো নির্বাহী কমিটির সদস্যর মতো আর কি রোকন। অন্যান্য দলের নির্বাহী কমিটির সদস্য সেরকমের নির্বাহী ঠিক নয়, আমাদের তো অনেক রকম। এটা হলো একটা নির্ধারিত মান অ্যাটেন্ড করার পর, মান বলতে জ্ঞানের দিক থেকে এবং আমলের দিক থেকে, হ্যাঁ ঠিক আছে, সিলেবাস আছে, বই পুস্তক পড়তে হয়, তারপরে সেভাবে আমল করতে হয়। বিশেষ করে যে ব্যক্তিগত জীবনে কতগুলো জিনিস মানতে হয়, কতগুলো জিনিস পরিহার করে চলতে হয়। তো মানার মধ্যে অবশ্যই এটাও আছে যে নৈতিক স্খলন হয় এমন কর্মকাণ্ড পরিহার করতে হবে। তো এবং শপথের সময় এটা এই শর্তগুলো থাকে আর কি, যে এই যে শপথ নিয়ে সদস্য হয়, রোকন হয়, এই কাজগুলো করলে শপথ ভঙ্গ হলে তার সদস্যপদ যেতে পারে
এই ধরনের অভিযোগ উঠলে আমাদের 62 ধারা আছে সংগঠনের, যে আমির জামাত তার কাছে অভিযোগ আসলে তিনি নির্বাহী কমিটি, আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটি সেটা হলো নির্বাহী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছিলেন 4টার সময়। বৈঠক ডেকে আমার মনে হয় 5টার দিকেই মিডিয়াতেই খবর দিয়ে দেওয়া হয়েছে যে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা, সদস্য পদ বাতিল হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তো আমি মনে করি তাকে তার বক্তব্য শোনা হয়েছে, যেহেতু তদন্ত কমিটি হয়েছিল, তার বক্তব্য নেওয়া হয়েছে বলে আমি মনে করি। হ্যাঁ, সিদ্ধান্তটা দ্রুততম সময়ের মধ্যেই নিতে হয়েছে, কারণ আপনি জানেন যে এই জিনিসটা খুব দ্রুত সময়ের মধ্যে খুব ভাইরাল হয়েছে। জামাতের রাজনীতির ব্যাপারে সাধারণভাবে আমাদের সমাজে এটা যে কোনো রাজনৈতিক দলে, এটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সিনিয়র নেতার ক্ষেত্রে হতো, সেক্ষেত্রেও মনে হয় এরকমই দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হতো। জামাতের ক্ষেত্রে এটা আমি মনে করি, আমার মনে করা সঠিক নাও হতে পারে, যে আমি মনে করি যে একটু বেশি দ্রুত ভাইরাল হয়েছে, তো কাজেই সিদ্ধান্তটা দ্রুতই নেওয়ার প্রয়োজন ছিল। তো আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন কমেন্ট পরবর্তীকালে দেখা গেছে, এরকম বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমেন্ট করেছে। সমালোচনা তো হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে এটা নিয়ে। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি আবার একটা মুক্তিযোদ্ধাও, তো কেউ সহানুভূতি দেখিয়েছেন, কেউ সমালোচনা করেছেন অন্ধভাবেই। আবার কেউ কেউ যারা জামাতের সমালোচক, এমন কাউকেও আমি 11:30, 10টা 11টার 2টা টক শো শুনেছি ঘরে বসে, 2টা টক শোতে এটাও শুনলাম, যারা জামাতের সাধারণত সমালোচনা করে টক শোতে আসলে, তারা এমন মন্তব্য করেছে যে হয়তো অন্য দল হলে আরও বেশি সময় নিত বা বহিষ্কার করতো কিনা, বা একজন সংসদ সদস্য হিসেবে বিবেচনা করে তাকে সেভ করার চেষ্টা করত, কিন্তু জামাত এটা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এবং এটা প্রশংসার দাবি রাখে। ও যেই নারীকে দেখা যাচ্ছে সেই নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ এসেছে আপনাদের কাছে? এটা আমি তো এইটা জানি না আমাদের কাছে কোনো অভিযোগ আসছে কি না। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানি, তার একটা বক্তব্য প্রচারিত হয়েছে। আর গাজী নজরুল ইসলাম সাহেব যে কিছু বলেন নাই তা তো নয়, তিনি তো প্রথম দিনেই দিয়েছেন, একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বিষয়টা কি, এবং সেটা কতটুকু সত্য বা মিথ্যা যেটা সমালোচনা হচ্ছে, যে তিনি আদৌ বিয়ে করেছেন কিনা, বিয়ে করলে কখন করেছেন, তারপরে যে বিষয়গুলো এসছে যে ব্যাকডেট দিয়ে কাবিন করা হয়েছে, কিছু না কিছু তো আছে একটা, না থাকলে নৈতিক স্খলনের বিষয়টা আসলো কিভাবে? যদি সব কিছুই পারফেক্ট হতো তাহলে তো নৈতিক স্খলনের প্রশ্ন আসতো না। ঠিক এই মুহূর্তে তাহলে যেহেতু তিনি দলের থেকে বহিষ্কৃত, আর দুইজনের কাছে প্রশ্ন যে এরপরে প্রশাসনিক আসলে ব্যবস্থা কি হবে? তার কি সংসদ সদস্য পদ আমাদের দল চলে থেকে যাবে? একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে যে দ্রুততম সময়ের মধ্যে ইসিকে জানানো হবে, যেহেতু মিটিং শেষ হইতে হইতে হয়তো 5টা বেজেছিল। ইলেকশন কমিশনকে জানানো? হ্যাঁ, মানে ইলেকশন কমিশনকে আজকে যদি চিঠি নাও যেয়ে থাকে কোনো কারণে, হয়তো আগামীকাল যাবে চিঠি গেলে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং এই যে সংসদ সদস্য পদ বাতিল হলে বা দলের সদস্য পদ বাতিল হলে সংসদ সদস্য পদ বাতিল হয় কিনা, এই ব্যাপারে তো আমাদের অতীতের দৃষ্টান্ত আছে না, দৃষ্টান্ত আছে না, যেটা হলো যে বহিষ্কার হওয়ার পরও সংসদ এখানে একটা কথা, জুলাই সনদটা যদি কার্যকর হয়, 70 অনুচ্ছেদ যদি কার্যকর হয়, তাহলে কিন্তু ওই যে ফ্লোর ক্রসিং এর ব্যাপারে এটা কোনো প্রভাব ফেলবে না। অতীতের একাধিক সিদ্ধান্ত আছে, কন্ট্রাডিক্টরি সিদ্ধান্ত আছে। মানে এটাকে আমরা কি বলবো? আমি একটু হেল্প করি আলোচনায়, আমি একটু হেল্প করি আইনগত বিষয়টা একটু হেল্প করি। এখানে বলেছে 70 অনুচ্ছেদ যেটা এখন আছে এক্সিস্টিং সংবিধানে, বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী মূলত দুটি কারণে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে: যদি তিনি নিজ দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন।
উনি স্বেচ্ছায় পদত্যাগ তো করেন না। অনেকে বহিষ্কার করেছে, না উনি বহিষ্কার হলো দল থেকে বহিষ্কার করেছে। দল থেকে বহিষ্কার করেছে, দল থেকে। আরেকটা হচ্ছে যে দল থেকে বহিষ্কার ব্যাপারে কিন্তু আরেকটা সম্ভবত ফৌজদারি অপরাধ বা কোনো আরেকটা অপরাধ। বলেছে সেটা 66 অনুচ্ছেদে, যেটা বলেছে সংসদ সদস্য পদে থাকার অযোগ্যতার কথা, যেটা 66 ফৌজদারি অনুচ্ছেদে অপরাধ বলেছে সহ আরো বেশ কিছু। নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছরের কারাদণ্ড না হলে কেবল দল থেকে বহিষ্কারের কারণে তাকে সদস্যপদ বাতিল হয় অর্থাৎ না। নৈতিক স্খলন মানে তাকে যদি কেউ ধর্ষণের এই সব ক্ষেত্রে, দল তো আর আদালত নয়, হ্যাঁ। তার 2 মাস না তাকে কারাদণ্ড যদি হতে কেউ হবে। ধর্ষণ মামলা দায়ের করে সেক্ষেত্রে- তারপর সেইখানে তার 2 বছরের কারাদণ্ড হতে হবে। কারাদণ্ড হলে তারপর আচ্ছা, আর যদি কেউ মানে আদালতে যায় তার বিরুদ্ধে অভিযোগ করে, অষ্টম সংসদের আরেকটা হতে পারে, আবহেনা আরেকটা হতে পারে, দল যদি মনে বহিষ্কারের করে- ঘটনা, ওইটা তো আপনার যেখানে দল থেকে বহিষ্কার হওয়ার পরও সংসদ সদস্য পূর্ণ মেয়াদ করেছে, এটাও নজির আছে। এর নজির আছে। কাজেই আবার দল থেকে তবে বসে হওয়ার পরে দল সংসদ যদি গেছে, তাকে বলে, এটারও নজির আছে। দল যদি তাকে কিন্তু আবার এটাও নজির আছে, পাক মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, হ্যাঁ, উনি সেটা তো দল মানে যদি বহিষ্কৃত তিনি হওয়ার পদত্যাগ পরেও- করেছিলেন কিন্তু মন্ত্রী থেকে। তিনি মন্ত্রী এবং সংসদ সদস্য পদ থেকে তিনি নিজে পদত্যাগ করেছিলেন, ওখানে কিন্তু তার এমপি পদ চলে যায়নি। চলে যায়নি। হ্যাঁ, তো কাজে অতীতের দৃষ্টান্ত তবে ওগুলো- দল যদি হ্যাঁ। চিঠি দেয়, এখন দলে চিঠিতে কি দেবে ওইটা আমি জানি না। দল যদি চিঠি দেয় যে তার ইসিকে চিঠি দেয় যে তার সংসদ সংসদ সদস্য পদ বাতিল করা হোক, জন্য, তাহলে হয়তো করবে। সম্ভবত ধরনের মন্তব্য ইসি আসছে। সংসদ সদস্য পদ বাতিল করতে পারবেন না, এটা সম্ভবত প্রথমে স্পিকারের কাছে জানাতে হবে। হ্যাঁ, ইসি এবং ইসি তখন স্পিকারের জানবে, ইসি জানাবে তখন- স্পিকারকে, ইসি স্পিকারকে জানাবে যে দল থেকে। দল জানাবে ইসিকে। যাক, আমরা এই আলোচনায় তো আর কি টানবো, আমরা এই আলোচনাটা শেষ করি। তবে একটাই আলোচনা আমি রাখতে চাই, সেটি হলো আপনার দুজনই সম্ভবত বাংলাদেশের বাইরে তো বিভিন্ন দেশে গিয়েছেন, বা আমাদের দেশের সমাজ যেটা আপনি বলছিলেন নৈতিক স্খলন, আপনাদের দুজনের কি প্রিন্সেস ডায়নার সেই ছবিগুলোর কথা মনে আছে? পাপ্পা রাজীব বলে যে প্রিন্সেস ডায়না যখন দদি আল ফায়েদকে তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার সাথে ঘুরে বেড়াতেন, সেই ছবিগুলো। উন্নত বিশ্বে আমরা কেউ কারোর ব্যক্তিগত জীবনে, এটা আমার কথা শুনলে মনে হবে যে আমি কাজী নজরুলের পক্ষ নিচ্ছি, তার কোনো অনৈতিকতা না, আমি এটাকে খুব বড় একটা ক্যানভাসে দেখানোর জন্য আলোচনাটা আনতে চাই। আমরা বিরতিতে যাব, বিরতিতে যাবার আগে রেখে যাই যে এই যে ধরেন আমরা কি কখনো কেউ জানতে চাইবো যে এই রুমে সিসি ক্যামেরাটা কেন লাগানো হলো? বিল ক্লিনটনের যে ঘটনা, তারপর সেটাও তারা প্রেসিডেন্ট হিসাবে ওদের এখানে অনেকগুলো নিয়ম খুব কঠোর। আমরা প্রেসিডেন্টের বাইরের গুলা বললাম, তার থেকে নিচের যে ওই যে রুমটা ছিল সেই রুমে কারা ক্যামেরা লাগালো। এখন আজকে যদি অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনকে, অবসরপ্রাপ্ত কর্নেল, আপনাকে যদি আমি ধরে নিয়ে এরকম একজন নারীর সাথে বসিয়ে দেই, তারপর ক্যামেরায় ছবি তুলি, তারপর সেটাকে ভাইরাল করি, এই জায়গাগুলো আমাদের দেশের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশের এই জায়গাগুলোকে কি আলোচিত হয় কিনা আমি জানি না, আমি বোঝাতে পেরেছি কিনা। আমরা এই প্রশ্নের উত্তরে আসবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমি যে আলোচনাটি করছিলাম যে আমি কোনো মতেই কোনো নৈতিক স্খলনের পক্ষে কথা বলছি না, বারবারই বলছি এটি, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো, দর্শকরাও নিশ্চয়ই আমার কথা একটু গভীরে বুঝতে পারবেন। সেটি হলো যে পার্সোনাল প্রাইভেসি যেটাকে বলা হয়, ব্যক্তিগত যে ব্যক্তিগত নিরাপত্তার দারুণভাবে স্খলন দেখেছি আমরা গত 17 বছরে। বিভিন্ন জনের ফোনালাপ আমরা ফাঁস হতে দেখেছি, বিভিন্ন জনের ভিডিও আমরা বিভিন্নভাবে হতে দেখেছি। এই যে ব্যক্তিগত যে পার্সোনাল সিক্রেসি বা প্রাইভেসি যেটাই বলেন, এই জায়গাগুলোতে আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের যে প্রশাসনিক কাঠামো এবং আমাদের দেশের যে নৈতিক শিক্ষা মানুষের মধ্যে, যে কার ব্যক্তিগত কথা নিয়ে কতজন, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার কতটুকু মেকআপ নেবেন সেটি নিয়ে কথা বলা হয়েছে, সর্বোচ্চ মহল থেকে, নাম্বার 1 থেকে তার এটি নিয়ে কথা বলা হয়েছে। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজনের ফোনালাপ ফাঁস হয়েছে। তেমনি একইভাবে
একইভাবে 24-এর অভ্যুত্থানের পরে শেখ হাসিনা কিভাবে হাসানুল হক ইনু কথা বলেছেন, কিভাবে নির্দেশ দিয়েছেন, সেই ফোন আলাপগুলো প্রকাশ হতে দেখেছি। এগুলোর তো প্রত্যেকেরই একটি টিট ফর ট্যাট একটা আছে। এই জায়গাতে আপনার কি মনে হয় কর্নেল বাজানি? না, প্রাইভেসি তো থাকা উচিত, মানে ব্যক্তিগত প্রাইভেসির মূল্যায়ন করা উচিত। যেমন আমি এক ভদ্রলোক কমেন্ট করেছে যে ওনার যে নৈতিক স্খলন হয়েছে এটা বিচার কে করলো, কিভাবে নির্ধারণ করলো। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, বা আপনিও যেটা শুরুতেই একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে এখানে তাকে ঘটনার ধারাবাহিকতা দেখে বোঝা যায় যে তাকে এখানে নেওয়া হয়েছে, তাকে ট্র্যাপ করা হয়েছে। কারণ ট্র্যাপ না হলে এরকম একটা রুমের মধ্যে তো আগে থেকে সিসি ক্যামেরা থাকার কথা নয়। তা এবং পরবর্তীকালে কিছু লোক এসে হইচই করেছে, ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকাও নিয়েছে, টাকা দিয়েছে বলে আমরা শুনেছি। তো এই যে ব্যক্তিগত প্রাইভেসিগুলো, এগুলো আমাদের থাকা উচিত। এবং যেটা সবচেয়ে লক্ষ্য করার বিষয়, বিভিন্নজন এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারে, বাট লক্ষণীয় বিষয় হলো যে মিডিয়া এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে প্রচার করেছে, সেটা দেখে তো একটা ধারণা হতে পারে যে এটা মিডিয়া এইভাবে নাও করতে পারতো। এবং সবসময় কিন্তু এটা হয় না। অনেক ঘটনাই তো আমাদের সমাজে ঘটে। ঘটনা যেটা হয়েছে, যেহেতু সংগঠন থেকে বহিষ্কার করেছে, তার নৈতিক স্খলনের সামান্যতম হলেও কিছুটা ঘটেছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু যেভাবে মিডিয়ার প্রচারণাটার মধ্যে অনেকটা ইন্টেনশন জড়িত ছিল, এরকম তো কোনো ক্ষেত্রে মনে হয়েছে আর কি, কোনো ক্ষেত্রে মনে হয়েছে। এটা কোনো সাফাই গাওয়ার বিষয় নয়, কারণ ওনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েই গেছে। তো এটা আমার কাছে মনে হয়েছে আর কি। এবং ফেসবুকে এমন হয়েছে যে ফেসবুক খুললেই এই ইস্যুটা আসতো, ফেসবুক খুললেই এই ইস্যুটা আসতো। এবং দৃশ্যমান যে বিষয়গুলো আছে, কি হতে পারে, উনি যেগুলো আমি দেখেছি, এর বাইরে কিছু থেকে থাকলে আমার নলেজের বাইরে আছে, যে উনি হয়তো যদি বিয়ে করে থাকেন, হয়তো রেজিস্ট্রেশন পরে হয়েছে, হয়তো ব্যাকডেট দিয়ে সাইন করেছে। এটাও কিন্তু উচিত না। যা কিছু হয়েছে, যতটুকু হয়েছে, সেটা অনুচিত। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে বেশি প্রচার হয়েছে, না হলেও হয়তো বা পারতো। এটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট সোসাইটিতে আছে। এটা জনপ্রতিনিধি, বয়স্ক লোক, মুক্তিযোদ্ধা, এগুলো কোনোটাই জাস্টিফাই করে না এরকম কাজকে। কিন্তু ওভারঅল সোসাইটিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এখন ছোট ছোট তরুণদের হাতেও আমাদের আছে, মোবাইল আছে, এবং সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্সেস আছে। আচ্ছা, আবার পাশাপাশি যদি বলি, এটা বলতে চাইনি, জাস্ট আমি কারোর নাম ধাম কিচ্ছু বলবো না, এর চেয়েও একটা মারাত্মক ঘটনা আছে নির্বাচনের ইমিডিয়েট আগে দিয়ে এবং নির্বাচন পরে, এবং হিজ ইন দ্য পার্লামেন্ট। সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং কোনো মিডিয়ায় কোনো প্রকার হইচই করে নাই। সেই ঘটনা এই ঘটনাকে জাস্টিফাই করবে না। আবার এই না, ঘটনা কোনোটাই এক অন্যায় আর এক অন্যায়কে কখনোই জাস্টিফাই করে না, সেটা কেউ বলবেও না। আমি শুধু বলতে চাচ্ছি যে মিডিয়া যে সব ক্ষেত্রেই ইম্পার্শিয়াল আচরণ করে, সেটা কিন্তু সবসময় নয়। বাট এখানে আমার মনে হয় প্রচারণাটা বেশি হয়েছে। ফজলুল বাবুল, আপনি তুখর বিতার্কিক ছিলেন, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের জীবনে। আপনি এই তর্ককে কোথায় নিতে পারবেন? করতে পারে আমার আক্রমণ তো করে সিংহ বাঘেরা, আমি মানুষ। আর আপনি হচ্ছেন শিক্ষক ছিলেন, আপনি সেনাবাহিনীর একজন চৌকস শিক্ষা ক্যাডারের মানুষ। ওই আপনি যখন মেট্রিক পাস করেন, আমি তখন জন্ম হয় নাই, যে এখানে আর কি বলবো। তবে যে কথাটা শুরু করেছিলেন আপনি, পার্সোনাল ডেটা প্রোটেকশন, আমাদের কিন্তু একটা পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট হয়েছে 2026-এ। চাইলে উনি এটাতে তার প্রতিকার উনি কোর্টে চাইতে পারেন, কারণ ওখানে একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে আপনার 43 আমাদের সংবিধানেও আছে, কিন্তু সংবিধানের 43 অনুচ্ছেদে কিন্তু নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এর আওতায় মানে আপনার অনেক কিছুর মধ্যে
আপনার চিঠিপত্র এবং যোগাযোগের অন্যান্য মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার দেয়া হয়েছে। নিজ গৃহে তল্লাশি জব্দ করার বিরুদ্ধে তাকে অধিকার দেয়া হয়েছে। তারপর কি আপনার সাইবার নিরাপত্তা আইন, যেটা 2026 আমরা করেছি, সেখানে আছে যে অনুমতি ছাড়া তথ্য চুরি, হ্যাকিং, ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রচার করা হলে তা সাইবার নিরাপত্তা আইন এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এই যে উনি সেটা নেবার ওনার সুযোগ আছে। কিন্তু আজকের যে প্রশ্নটা আপনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার স্খলন হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। নৈতিকতা বাংলাদেশের ওই যে আবারও সেই দীর্ঘকালীন একটা অব্যবস্থাপনা। আপনি দেখুন না, ভোট কারা নাই? শিক্ষকরা, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের শিক্ষকরা ভোট নেয়, তাই নয় কি? সাইন করে কারা? তারাই করেন। তাহলে আপনি শিক্ষকরা সবচেয়ে নৈতিক মানসম্পন্ন মানুষ হওয়ার কথা, ইমাম সাহেবরা সবচেয়ে নৈতিক মানসম্পন্ন মানুষ হওয়ার কথা। আমাদের খতিব পালিয়ে গিয়েছিলেন খতিব পালিয়ে অভ্যুত্থানের গেছে। সময়। একটা শিক্ষক কি বলেছে আমি রিজাইন করব, আমি এখানে ভোট নিব না? বলেনি তো বাংলাদেশে। জানের মায়া ছিল হয়তো, বা জানের মায়া করেছে। ভাই, জানের মায়া আর নৈতিকতা তো দুই জিনিস। আমি তো একটু আগেই বললাম আপনাকে। আর রবীন্দ্রনাথও বলে গেছে, আল্লাহর কথা বাদ দিলেন, কবি রবীন্দ্রনাথও বলে গেছেন, অন্যায় যে সহে আর অন্যায় যে করে, তব সমতারে যেন কি তৃণসমদহে। কাজে এইটা ওই নৈতিকতার আমাদের সমাজ শেষ এখানে। ওই ওই আবারও আমার এখন বলতে পারেন যে আপনি তো তার দলের লোক, বলবেনই। মাননীয় প্রধানমন্ত্রী ওই যে ক্লাস 4 থেকে নৈতিক শিক্ষকের ব্যবস্থা করেছে। উনি আরেকটা কথা বলেছেন যে মিডিয়া গুরুত্ব দিয়ে প্রচার করেছেন। আরে ভাই, কর্নেল ভাই অনেক আসলে মিডিয়া সম্পর্কে আমি জ্ঞান দিতে চাই না, আপনি আরও ভালো বোঝেন মিডিয়া সম্পর্কে, কিন্তু মিডিয়াতে তথ্য সেইটাই যেটা মানুষকে আকৃষ্ট করে, খাবে যেটা পাবলিক যেটা খায়, যেটা আপনি সোজা বাংলা কথাই বললেন। আমি 1000টা ভালো কাজ করেছি আমার এলাকায়, দ্যাট ডাজ নট ম্যাটার। আমি আমার একজন কর্মীকে একদিন ধমক দিয়েছি, এটা নিয়ে সাংবাদিকরা নিউজ করেছে। আমি ধমক দিয়েছি, কেন দিয়েছি? কারণ আমি খারাপ ব্যবহার করি কর্মীদের সাথে। আপনি 1 লক্ষটা করেছেন, ওটা কিন্তু নিউজ হয়নি, ওটা নিউজ হয় না, এটাই নিউজ। এই নিউজের ডেফিনিশনটাই এইটা যে, আর এরপর আপনার সাথে আপনি ইসলাম লাগাই নিছেন, এমন এক ইসলাম লাগাই নিছেন যে ইসলামটাতে উনি এতদিন পর্যন্ত রোকন থাকলেন। আমার অনেক দোস্তের নাম আছে রোকন, ভাই তারা ওই রোকন না, জামাতের রোকন। এখানে ডাবল ইসলাম আছে, জামাত ইসলামী আছে, আবার গাজী নজরুল ইসলাম আছে, আবার গাজী আছে, আবার গাজী শহীদ না গাজী আছে। তো এই ভদ্রলোকের যখন ওইটা আসে সাথে, ইমাম সাহেবের একটা অবৈধ কার্যক্রম আর একটা নেশাখোরের অবৈধ কার্যক্রম, নেশাখোরের অবৈধ কার্যক্রমটা মিডিয়ায় আসবে না, এটা স্বাভাবিক, ধরেই না যে সে এটা করবে। মানে চোরের চুরিটা আসবে না, পুলিশের চুরিটা আসবে। হ্যাঁ, ওই এইটাই তো মিডিয়ার ধরনটা আমি বলছিলাম যে এটা হবে। আমি তো মনে করেছি আরও হবে, আরও হয়নি, কারণ আপনাদের মিডিয়া খুবই স্ট্রং, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এ কারণে। এবং আমি সাহস দেখেছি অনেকের, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। দিস ইজ নট আমার মনে হয় না এটাকে একসেপ্ট করে নিয়ে না, এটা জাস্টিফিকেশন হবে না কোনো, এটারে একসেপ্ট করে নিয়ে আমাদের রেকটিফিকেশনের দিকে যেতে কেউ করে নাই, আমার মনে হয় না। না, সোশ্যাল মিডিয়ায় জাস্টিফিকেশনের বেশ কিছু, সেটা হলো ভিউ পাওয়ার জন্য করছে কেউ যদি করে থাকে। ভাই আপনারা তো ভিউয়ের ব্যবসাই করেন, অন্য কোনো ব্যবসা তো আপনারা করেন না, দেখিনি তো কোনো হালাল ব্যবসা আপনাদের, ভিউ ব্যবসা ছাড়া, ইসলাম ব্যবসা ছাড়া। আরেকটা কথা আপনি বলেছেন যে আরেকজনের কথা আপনি টেনে নিয়ে এসেছেন, এইটা ভাই জামাতে ইসলামের আপনি এত যে একজন মানে বলিষ্ঠ নেতৃত্ব, এটা আমি আগে বুঝিনি। আমি আপনাকে হালকা হালকা নেতা মনে করতাম, আপনি একদম পারফেক্টলি জামাতে ইসলামের নেতার মতো কথা বলেছেন। এই আরেকজনের কথাটা নিয়েছে। আমরা এখানে যখন টকশো করতে আসি, আমাদের টকশোগুলো যারা দেখেন তারা যেন দেখে সমাজটা আমাদের কিছুটা কারেক্টিভ মেজার নিতে পারে মানুষ, এখান থেকে মানুষ যেন কিছু শেখে, আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো দিক নির্দেশনা দিতে পারি, এখান থেকে যেন একটা মেসেজ যায়। এই টকশোটার কিন্তু এটাই উদ্দেশ্য। এইখানে এসে আমি জনাব তারেক রহমানকে ডিফেন্ড করতে আসিনি, বিএনপিকেও ডিফেন্ড করতে আসিনি, কিংবা
আমি 100% ঠিক এটাও ডিফেন্ড করতে আসিনি। আমি তো বললাম আমিও অনৈতিক, কারণ আমার একজন উপজেলা অফিসার যদি দুর্নীতি করে আমি তার বিরুদ্ধে যে প্রকাশ্যে কথা বলছি না, যে এইটাও একটা অনৈতিকতার লক্ষণ। তো না, না, আমি আমাদের কিন্তু এখানে এই কাউকে মুহূর্তে ডিফেন্ড করার জন্য বলিনি। আমি বলেছি আমাদের মিডিয়ার যে দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেছি, যে কোনো কোনো ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে সেম নেচারের মাননীয় ঘটনা সংসদ বা সদস্য, ঘটনার গ্র্যাভিটি তার চেয়ে আরো সিভিয়ার হওয়া সত্ত্বেও সেটাকে গুরুত্ব দিয়ে প্রচার করা হয় না। মাননীয় সংসদ আমি সদস্য দৃষ্টিভঙ্গিটার কথা বলেছি। মিডিয়ার বিষয়টা আমাদের নৈতিকতার মান বিচারের ক্ষেত্রে যেমন সব জায়গায় যে আপনি বলেছেন যে বা এই আমার এই মাননীয় সংসদ সদস্য বলেছেন বা কে বললেন, এখানেই বললেন যে বাইরে যে ওই যে ইয়ার কথা আমাদের বিদেশে মানে প্রাইভেট ব্রিটেনের সিক্রেসি যে আর কি, যেটা মানে পার্সোনাল সিক্রেসি। হ্যাঁ পার্সোনাল সেক্রেটারি, এখন কতটুকুতে এটা সিক্রেসি আউট হবে, কতটুকুতে হবে না, এটা তো একটা মান আছে। সেই Limitation মানটা তো আছে। ওয়েস্টার্ন কান্ট্রি আর আমাদের দেশের এক না। আমাদের তো কোনো ওইভাবে কোনো স্ট্যান্ডার্ড এখনো সেট হয় নাই। কর্নেল বাতেন, ওটা না, আপনি আপনি আপনার এটা- ছাত্রদের এ- এ- বোঝায়েন, আমার মানে কথাটা এটা ভাই আমি আমাকে শেষ শুধু করি। ব্লেম করার জন্য ব্লেম করলে এটা আমি মানবো না। আমি এটা মিডিয়ার দৃষ্টিভঙ্গি বুঝাতে যে বলেছি। আপনাকে তো কেউ মানতে বলেনি, কেউ বলছে, আমি বলছি আমার কথা আপনার মানতে হবে। আমি তো বলিনি আপনাকে। আমি তো আমি কি মিডিয়ার বলেছি যে দৃষ্টিভঙ্গি, আমার আমি কথা কারোর নাম বলি নাই, কোনো সত্য? দলের নাম বলি নাই, অনেক ঘটনা আছে। আপনি এখানে কথা প্রসঙ্গে ইমাম সাহেবদের কথা আমি একাধিক চকশুতে শুনলাম, এই আলোচনা টেনে নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। তো মাদ্রাসার সঙ্গে এটার কী সম্পর্ক? বলাৎকার শুধু মাদ্রাসায় হয়? যত জায়গায় হোস্টেল আছে, আবাসিক ব্যবস্থা আছে, প্রায় শেষ জায়গায় করলে বলাৎকার আমি হয়। বলবো। এটাই হচ্ছে আমাদের সমাজের চিত্র। কারণ আপনি সিনিয়র মানুষ, আপনার কথার মধ্যে কথা বলবো না। না ঠিক আছে, কথা বলবো। এটা আমারও হয়তো কথা মাঝখানে জি, আমরা আসবো শেষ হয়েছে? কর্নেল বাতেন আপনার কাছে আসবো। জি, ফজলে হুদা বাবুল। যে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার ভাই এখন তো তাহলে আরো এক স্টেপ আগাই বলতে হবে, তাই না? এটাই জামাতে ইসলাম, এখন আমি এটাই বলবো, এইটাই জামাতে ইসলামের রোকনের চরিত্র, কারণ এইটাই তাদের ধান্দা, এগুলো করেই জামাতে ইসলাম চলে, কারণ এইভাবেই জামাতে ইসলাম বড় হয়েছে। এর বাইরে জামাতে ইসলাম নাই, এই ইসলাম বিক্রি করা ছাড়া। এবং এ কারণেই বাংলাদেশে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, একটা ওয়াজ মাহফিল, ছোটবেলায় যখন একটা ওয়াজ মাহফিল হইতো বা একটা কি বলে আপনার কোরআনের তাফসির হইতো, সেখানে দেখতাম 200, 400, 500 লোকজন সারা রাত ধরে থাকতো। এখন কি হয়, 20 জন থাকে। এই জামাতের লোকেরা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের নিজস্ব বানানো মতবাদ, মওদুদিবাদ সেখানে প্রচার করে, এবং ওইখানে 10 থেকে 15 জন লোক থাকে, মাইকওয়ালা থাকে, আর ওই হুজুরের সাথে 2 জন সহযোগী থাকে, আর যারা ওই প্যান্ডেলের লোকজন থাকে, আর বাইরে সব গাঞ্জার আসর চলে। ওনারা যে বলে মাজারের বিরুদ্ধে, ওনারা বলে মাজারে গাঞ্জা হয়, ওনাদের ওখানে হয়। আমার নিজের চোখে দেখা, বাইরে ইয়াং ছেলেরা জিলাপি খায় আর ইয়ে করে, এগুলোর বিরুদ্ধে আমি কথা বলি। তো আজকে আমি বলতে চাইনি এভাবে। আজকে বাংলাদেশ জামাতে ইসলামের লজ্জা পাওয়া উচিত যে তারা ইসলামের কথা বলে এইভাবে। আমি তো তার ওই জিনিসটাকে তো আমি প্রতিবাদ জানাচ্ছি, গোপনীয়তার পক্ষে আমি বললাম, কিন্তু সেই সাথে আমি বললাম এই মানুষটা জামাতের রোকন আজকে নতুন না, কিন্তু এই মানুষটা আজকে কিন্তু নতুন কোন পার্লামেন্ট মেম্বার না। ওই মানুষটা আপনার আমার বয়সের মানুষ না, কিন্তু আমাদের বাবার বয়সের মানুষ। কিন্তু এই মানুষটা সেখানে বুঝলাম গেছে, একটা ভুল করেছে, মানুষ ভুল করলো, মানুষ সরি বলল। এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য 3, 4, 5টা স্তরে ভুল করলো। এমনকি থ্রেটও দেওয়া হলো তার ইয়েকে, যে মামলা করবে যারা এটা প্রচার করবে। এইসব ঘটনা তো আপনি ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। এখন আপনি আসেন যে আমাদের যেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করেছি, আলোচনাটা হচ্ছে উই অল নিড টু বি রেকটিফাই। আমি তো বলিনি জামাতে ইসলামকে করতে হবে, আমি বলছি আমার প্রথম বক্তব্য আমি বলেছি আমাদের সকল রাজনীতিবিদদের আমাদের রেকটিফিকেশন সময় এটা। কর্নেল বাতেন আপনার কাছে আমাদের সেই জায়গায় আমাদের যেতে হবে। ফজলে হুদা বাবুল, আমরা ছোট্ট একটা বিরতির থেকে ফিরে আমরা আরেকটি প্রসঙ্গ আনবো, সেটি বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এটি জ্বালানি মন্ত্রী আজকে বলেছেন এবং তিনি বিভিন্নভাবে বলেছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে একটা নির্দিষ্ট দিনে এটা বন্ধ রাখার জন্য গ্যাসের। সাধারণ মানুষ মনে করছে যে এটি সরকার
এই ঘটনার পরে হয়তো বা গ্যাসের দামও বাড়তে পারে। যাই হোক, আজকে জ্বালানি মন্ত্রী খুব সাধারণভাবে বলে দিয়েছেন যে বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, এবং একই সাথে এই যে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের যে অভাব সেটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা চলছে। আর আপনার যদি এই ফজলুহুদা বাবুলের বক্তব্যের কোনো খণ্ডন থাকে সেটি আপনি বিরতির পরে শুরুতে বলতে পারবেন, আমরা আসবো আপনার কাছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বিরতির শেষে আবারও ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। কর্নেল বাতেন, আপনার কাছে আসতে চাই। আপনি ফজলুহুদা বাবুলের বক্তব্যের খণ্ডন থাকলে সেটি বলবেন, একটু সংক্ষেপে বললে। আমরা নতুন যে প্রসঙ্গটি বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এখানে জ্বালানি মন্ত্রী এটি বলেছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু। এই একই সাথে আপনার নিশ্চয়ই স্টেশনগুলোতে, অর্থাৎ সিএনজি স্টেশন, কম্প্রেস ন্যাচারাল গ্যাস স্টেশনগুলোতে কিন্তু পরিলক্ষিত করেছেন যে গ্যাসের অভাব হচ্ছে, এবং ইতিমধ্যেই সম্ভবত গ্যাস স্টেশনের যেই সংগঠন আছে সেই সংগঠন এক ধরনের ধর্মঘটের ডাক দিয়েছে। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতের কথার সাথে আমি আপনাদেরকে একটি জিনিস উল্লেখ করে দিই। এই ধরনের একটি সিদ্ধান্ত আমেরিকায় নেওয়া হয়েছিল সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর, 50 বা 55 বা 60 সালের দিকে, আমি সালটা ঠিকমতো, এবং সেটি রীতিমতো জনগণের উপরে বিশাল সাপ্রেশন তৈরি করে, এবং এই প্রাইভেট যারা বিদ্যুৎ বিক্রি করছিলেন তারা জনগণের উপরে এক ধরনের বোঝা হয়ে দাঁড়ায়, পরে আবার সেটিকে রিকভার করে। আমি এটা বলে রাখলাম। জি, কর্নেল বাতেন। প্রথম যে প্রসঙ্গটা আলোচনা চলছিল আমাদের, সেটা প্রসঙ্গে সর্বশেষ আমাদের মাননীয় সংসদ সদস্য যে মন্তব্য করেছেন, এটা নিয়ে আমার বলার বেশি কিছু নাই। উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমি শুধু এটুকু বলতে পারি যে একজন ব্যক্তির ভুলের দায় কখনো দলের উপরে যায় না। দল এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেটি সবচেয়ে বড় কথা। আমি মনে করি যে অন্য যে কোনো দল হলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা আর একটু বেশি সময় নিত, হয়তো বা একজন সংসদ সদস্যের ব্যাপারে একাধিকবার চিন্তা করতো, কিন্তু জামাত সেটাকে চিন্তা করে নাই। নৈতিক স্খলন যতটুকু পাওয়া গেছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে, এবং জামাত তার স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করার জন্য চেষ্টা করেছে, এবং এভাবেই জামাত রাজনীতি করে। এ প্রসঙ্গে এটি আমার বক্তব্য। জ্বালানি সংকটের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে বিষয়টি বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি যে বিষয়টি বলেছেন, আমাদের দেশে সাধারণত আমরা দেখি যে সরকারি সংস্থাগুলো ভালো চলে না, বা তারা যদি ব্যবসা করে ব্যবসাও ঠিকমতো করতে পারে না, যতগুলো সরকারি সংস্থা আছে। ওইটাই যদি আবার বেসরকারি সেক্টরে ছেড়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো চলে। হয়তো সেই ধরনের চিন্তাভাবনা থেকে বেসরকারি ক্ষেত্রে দেওয়ার চিন্তা করছি কিনা আমি জানি না, বা ধারণা করতেছি হয়তো বা এই ধরনের চিন্তা থেকেই দিলে যদি ভালো হয় তাহলে খুবই ভালো। কারণ আমরা যতটুকু জানি, আমরা তো সংসদে অহরহই শুনি মন্ত্রী মহোদয় বলেন যে বিদ্যুতের কোনো সংকট নাই, কিন্তু বাস্তবে সংকট পাওয়া যাচ্ছে। গ্রামগঞ্জে বিশেষ করে সংকট আছে, এবং বিশেষ করে দিনের বেলা খুবই সংকট যায়। তো যদি বিতরণ ব্যবস্থা সুষ্ঠু হয়, প্রাইভেট সেক্টরে দিলে যদি দক্ষ হাতে হয় তাহলে ভালো হবে। আবার যদি কোনো সেটা দেওয়ার ক্ষেত্রে যদি উপযুক্ত ব্যক্তি বা কোম্পানি বিচার না করা হয়, অর্থাৎ উপযুক্ত পাত্রে যদি আবার সেই ব্যবস্থাটা না পড়ে, সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে, মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। গ্যাসের ব্যাপারে, গ্যাসের সঙ্গে তো আমাদের তেলের সম্পর্ক। তো ইদানিং যেটা প্রথমবার যে সংকটটা হয়েছিল তখন তো সরকার নতুন ছিল, মজুতের পরিমাণ কম ছিল, বা মজুদ যে 3 মাসের না হোক 2 মাসের, অন্তত 1 মাসের এরকম একটা পলিসি তো থাকবে, এবং সে মাসের মজুত করার
ক্যাপাসিটি থাকতে হবে, সেটা ছিল না, আগে থেকে ছিল না। তো এই সরকার আমি যতটুকু জানি পরবর্তীকালে চেষ্টা করেছে মজুদ বৃদ্ধি করার জন্য। এটা একটা হতে পারে। আমেরিকার সঙ্গে ইরানের যে আলাপ আলোচনা, যুদ্ধবিরতির যে আলাপ আলোচনা চলছিল বা চলমান আছে, বা একটা এমইউ স্বাক্ষর হয়েছে, সেটা কিন্তু এভাবে ফাংশন করছে না এখন। ফাংশন না করার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল আসা হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, এইসব আশঙ্কা করে মজুদদাররা হয়তো আবার মজুদ করার চেষ্টা করতেছে। সব কিছু মিলিয়ে সংকটটা কতটুকু হয়েছে আমি ঠিক জানি না, বাট গতবারের মতো এখনো হয় নাই। যদি সরকার সতর্কতা অবলম্বন করে তাহলে হয়তো শেষ মুহূর্তে সংকটটা ফজলে হুদা বাবুল, জ্বালানি প্রকট হবে না। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনাটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি এর আগে একটা কথা বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এটা ছেড়ে দেওয়া হয়েছিল, এটার খুবই নেগেটিভ রিভার্স সাধারণ মানুষের চলে উপরে। এসেছে সাধারণ। কিন্তু এখন কিন্তু আমেরিকাতে বেসরকারি খাতেই বিতরণটা করা হয়। ভারতেও বড় বড় হ্যাঁ, শহরগুলোতে কিন্তু মনিটরিং গভর্নমেন্টের হ্যাঁ হাতে। মনিটরিং গভর্নমেন্টের থাকে। ভারতেও কিন্তু আপনার দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই, এমনকি চণ্ডীগড়, আহমেদাবাদ, এগুলোতে কিন্তু বেসরকারি খাতেই বিদ্যুৎ বিতরণ করা হয়। আপনি অনেক দেশে, তুরস্কেতেও বেসরকারি খাতে করা হয়। আমাদের দেশেও বেসরকারি খাতে কানাডাতেও অনেক করা হয়। অনেকগুলো করা হয়, So- যেমন যে প্রিপেইড মিটারগুলোর ক্ষেত্রে করা হয়, কিন্তু এখনো সরকার মনিটরিং এ। তো বিষয় হচ্ছে কি যে বেসরকারি খাতে আমি এই কিছুদিন আগে আমি সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া থেকে আসলাম। আমি একটা সম্মেলনে গিয়েছিলাম সংসদ সদস্য হিসাবে। এটা ছিল সাউথ এশিয়ান রিজিওনাল পার্লামেন্টারি ফোরামের আয়োজনে। তো রিনিউয়েবল এনার্জি এবং ক্লাইমেট চেঞ্জের উপর, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সেখানে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে অনেক কিছুই তারা বেসরকারীকরণ করে ফেলেছে। যেমন সিঙ্গাপুরের আপনার মেরিনা ব্যারেজটা এটা একটা আলাদা অথরিটি এবং প্রাইভেটাইজেশন করে ফেলেছে। এবং আমরা সরকারি কিছু অথরিটিতে যে শুধু একটাতে দেখলাম ইন্দোনেশিয়ায় এনার্জি কর্পোরেশনের চেয়ারম্যান দেখলাম আর সরকারি, বাকি সবই কিন্তু তারা এমনভাবে করে। আপনি সিঙ্গাপুরের পার্লামেন্টটা যদি দেখেন তো তারা কিন্তু খুবই জিনিসগুলোকে খুব কি বলবো, এটাকে ঐতিহ্যের চেয়ে তারা অনেকটাই নিজেদের বাস্তব ভিত্তিক করে তুলেছে, প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমাদের দেশে আপনি যে বিদ্যুৎ বিতরণ বলেন, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বলেন, এই সব টানাপোড়েন চলতেই থাকবে। একটা বাংলায় কথা আছে কিন্তু, পরের হাতে ধন পেতে অনেকক্ষণ। আপনি বিদেশ থেকে নিয়ে আসবেন, পরিশোধন করবেন, এরপর এখন বিদেশে কি কি হতে পারে। এখন তো গত 10-15 বছর যাবৎ কিন্তু সারা বিশ্ব একটা যুদ্ধের মধ্যেই চলছে। এখন আমরা আধুনিক যুগে আছি, এ কারণে এই যুদ্ধটাকে ওইভাবে আমরা বুঝতেছি না, বাট যুদ্ধ হচ্ছে। তো আমাদের নিজস্ব যে সম্পদগুলো আছে, রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, সেই জিনিসগুলোকে আমরা, যেটা এবার বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, অর্থমন্ত্রী রেখেছেন, ওগুলো যদি আমরা করতে পারি, আমাদের 40% যদি রিনিউয়েবল এনার্জি, মানে আপনার আমরা বর্জ্য ব্যবস্থাপনা থেকে যদি গ্যাস করতে পারি, আমরা গরুর গোবর থেকে যদি গ্যাস করতে পারি, আমরা যদি বায়ু থেকে করতে পারি, আমরা যদি সূর্যের আলো থেকে করতে পারি, তাহলে আমার মনে হয়, দেখুন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এগুলো তো অ্যাবসলিউটলি সোলারে চলা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি সেটা কিন্তু আমার এলাকায় করাও শুরু করে দিয়েছি, প্রজেক্টও হাতে নিয়েছি যে গরুর গোবর থেকে কি করে গ্যাস করে ওটা বায়োগ্যাস আমি বাড়িতে সাপ্লাই দিতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনার মধ্যে বলছিলাম যে সংবাদের একটি সংজ্ঞা হলো পাবলিক ইন্টারেস্ট, কিন্তু এই দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে পর্নোগ্রাফি সম্ভবত পাবলিক ইন্টারেস্টের 1 নম্বরে আছে। তার মানে কি কনভেনশনাল মিডিয়া পর্নোগ্রাফিকে উৎসাহিত করবেন, তারা কি তাই দেখাবেন কিনা? কাজেই সংবাদের কোনো ফিক্সড সংজ্ঞা যেন আমরা যারা কনভেনশনাল মিডিয়ার মধ্যে আছি তারা যেন এটাকে খেয়াল রাখি, অর্থাৎ আমরা অবশ্যই খবরটা দেখাবো, যেখানে সাধারণ মানুষের আগ্রহ আছে সেটাকে খবর করব, কিন্তু সেখানে যেন আবার পার্সোনাল ডাটা সিক্রেসি অ্যাক্ট বা অ্যাক্টের কথা বাদ দিয়ে দিলাম, কারো ব্যক্তিগত তথ্য
যেন আমরা সেটাকে ফাঁস না করি। সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ এডিটর নেই, কিন্তু কনভেনশনাল মিডিয়াতে নিউজ এডিটর আছে। এবং আরও একটি বিষয় আমাদের এখানে উল্লেখযোগ্য, সেটি হলো আমাদের সারা দেশের জাতির যে পাবলিক ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টও বা কিছুদিন আগে একজনের মুখে শুনেছিলাম যে রুচির খরা, আমাদের যেন রুচির খরাটাও একটু উন্নত করা হয়। আমাদের ইন্টারেস্টও কেন ব্যক্তি মানুষের এই ধরনের কর্মকাণ্ডের প্রতি যায়, সেই জায়গাতেও নিশ্চয়ই এই যে নৈতিক শিক্ষা, সেটাও আমরা উন্নত করব। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।